আপনি কি জানেন ভারতের এমন এক মন্দির আছে যেখানে বিগ্রহের গায়ে কান পাতলে আজও সমুদ্রের গর্জন শোনা যায়, যেখানে বিগ্রহের শরীরে ঘাম দেখা যায় এবং ফুল কখনো শুকায় না? হ্যাঁ, আমি কথা বলছি কলিযুগের বৈকুণ্ঠ ধাম তিরুপতি বালাজি মন্দির নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানবো এই মন্দিরের অজানা সব রহস্য। চলুন এই আধ্যাত্মিক যাত্রা শুরু করা যাক। ডাক্তার দেখানো হলো শেষ, রোগী এখন অনেকটা সুস্থ। চেন্নাইয়ের এই ব্যস্ত শহরে মনটা ছিল বড়ই ব্যতিব্যস্ত। হঠাৎ মনে হলো কাছেই তো সেই পুণ্যধাম, একবার গিয়ে দেখে আসি প্রভু ভেঙ্কটেশ্বর নাম। যেমন ভাবা তেমন কাজ, সিদ্ধান্ত নিলাম তখনই বালাজি দর্শনে যাব। মন বলেছে চলো এখনই। গলা ভেজাতে লস্যি নিলাম, ভাবলাম হবে মিষ্টি, চুমুক দিতেই মশলার ঝাঁজ কাড়লো আমার দৃষ্টি। ভিন্ন রাজ্যের ভিন্ন স্বাদ, নতুন এক অভিজ্ঞতা। এই মশলার লস্যির স্বাদেও ছিল আলাদা এক মাদকতা। ভিন্ন স্বাদ আর পাহাড় মন্দির পেরিয়ে অবশেষে পা রাখলাম পুণ্যভূমি তিরুপতি স্টেশনে। আমরা এই মুহূর্তে চলে এসেছি তিরুপতি স্টেশনে। এখানে বাস স্ট্যান্ড আর এইদিকে সম্ভবত টিকিট কাউন্টার। তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যাই, দেখি যে টিকিট কিভাবে সংগ্রহ করে। মন্দিরের এই মূল ভবনে ক্যামেরা তো বারণ, ভিতরের দৃশ্য তাই দেখানোর নেই কারণ। পিছনের দিকে রেলিং ঘেরা সুদীর্ঘ এক পথ, টিকিট কাটার এক লম্বা লাইন, ধৈর্যই শপথ। ধীরে ধীরে এগোই মোরা, সময় লাগে বেশ, তবুও মনে আনন্দ আজ নেই তো কোনো ক্লেশ। হ্যালো গাইস, আই গট টিকিট। গাইস, টিকিট মিলেছে, কিন্তু আজকে 7 তারিখ, টিকিট পেয়েছি 8/6/2025, অর্থাৎ 6 তারিখে একদিন পরে। বড় লাগেজ সঙ্গে থাকলে লকার আছে বেশ, এই বিল্ডিংয়ে রাখার সুবিধা চিন্তা হবে শেষ। তবে লকারের এই চাবি পেতে একটু ধকল সইতে হয়, পরিশ্রমটুকু মেনে নিলে আর তো কোনো নেই ভয়। লকারের ভেতরটায় আছে পর্যাপ্ত স্থান, সব ধরনের ব্যাগপত্র নিশ্চিন্তে রেখে যান। ভিডিওতে দেখুন এবার লকার কেমন দেখতে, জিনিসপত্র রেখে তবে। এখন মোটামুটি রাত 10টা বেজে গেছে, 10টা 32। আর এই মুহূর্তে আমরা এখন হোটেলে আছি। আর এইদিকে থাকার জায়গা, যেখানে লকার টকার তোমাদেরকে দেখালাম সমস্ত কিছুই। আর তোমাদেরকে আরেকটু জিনিস বলে দিই, ঠিক যেখানে লকার হিসেবে আমি বললাম যেখানে টিকিট কাটবে, এদিকে যদি মানে হয় কারো যে হোটেলের দরকার, তাহলে এই দিকটায় তোমরা হোটেল পেয়ে যাচ্ছ। এদিকে রয়েছে গোবিন্দ মন্দির, আর এখানে হোটেল। হোটেলে খাবারের স্বাদ ছিল এক কথায় চমৎকার, তবে এখানে পেঁয়াজও দেখি নিরামিষ আহার, তাই মাছ মাংস ছেড়েছি ঠিকই ভক্তির টানে ভাই, কিন্তু নিরামিষ ভেবে পেঁয়াজটা বেশ তৃপ্তি করে খাই। গাইস, আমাদের ভাত চলে এসছে একটু পরেই। আর তার সঙ্গে একটা কাজ ভালো করেছেন যে এখানে তরকারি দিয়ে গেছে। পেট পুজো তো সারা হলো তৃপ্তি করে বেশ, এবার তবে মনের খিদা মেটানোর পালা শেষ। পাশেই দেখি দাঁড়িয়ে আছে গোবিন্দ মন্দির ধাম, খাওয়া শেষে সোজা তাই জপতে গেলাম নাম। গাইস, এখন চলে এসেছি গোবিন্দ মন্দিরে। গোবিন্দ মন্দির তোমরা তো দেখলে, তোমাদেরকে বললাম খেতে খেতে, হ্যাঁ, আর ঘেমে গেছি। এখানে একটু গরমটা একটু বেশি। মন্দিরের এই দুপাশ জুড়ে সুন্দর দোকানের মেলা, মনোহর্ষ মূর্তি দেখে কাটলো দারুণ বেলা। দোকানের এক দিদি আমায় দিলেন অনুমতি, ক্যামেরাতে বন্দি করলাম মূর্তিদের সেই দ্রুতি। অর্ডার করতে চাইলে আপনার নম্বর আছে কাছে, প্রয়োজন হলে বলবে আমায়, দেবো আপনাদের কাছে। হ্যালো ম্যাম, থ্যাংক ইউ, অ্যান্ড আই হোপ দ্য কাস্টমার উইল লাভ দিস ভিডিও। রাতের সময় আমি যখন এখানে, তখন দেখতেই পাচ্ছ যে পুরোপুরি কিন্তু ফাঁকা অনেকটাই, কারণ এখন প্রায় রাত 11:30। কাল সম্ভবত রথযাত্রা চলছে, তারই আয়োজন। দুই বন্ধুর সঙ্গে দেখা হলো, চললো আলাপন। ভাষা নিয়ে গোলমাল, বুঝি না কেউ কারো বলি। দীর্ঘক্ষণ চেষ্টার পর একটু খুললো মনের ঝুলি।
তিরুপতি বালাজির আদলেই গড়া এই ভবন গোবিন্দ মন্দির। গুড মর্নিং গাইস। মোটামুটি সারা রাত ঘুমেছে এখানে, এখন অনেকে ঘুমিয়ে আছে দেখতে পাচ্ছ আশেপাশে। রাতের লোকের ঠাসাঠাসি আর ভিড়, সেখানে একটুখানি জায়গা পেয়ে ঘুমিয়েছিলাম। আর ডান চোখটা আমার দেখতে পাচ্ছ একটুখানি ফোলা, এখানে কারো পা লেগেছে, কেটে গেছে ভিতরটা আমার। আর এরপরে খাওয়া দাওয়া করলাম একটুখানি বাইরে গিয়ে। এখানে বাইরের খাবারটা একটু বুঝতেই পারছো। গাইস এখানে টিকিট হচ্ছে মোটামুটি 160 টাকা, যেগুলো থাকে সেগুলো এখন পাওয়া যাচ্ছে না। আর এখন যে টিকিটগুলো রয়েছে সেগুলো 110 করে শুধুমাত্র যাওয়ার এবং আসার জন্য 110 টাকা করে, যদি একবারে কাটা হয় তাহলে 200 টাকা। আর এদিকে এসি বাস রয়েছে, এখানে দেখতে পাচ্ছ অনেক অটো টিকার রয়েছে, তার মাধ্যমে গেলে এরা চাইছে 120 টাকা করে, বলছে বাসে 110 টাকা করে চাইছে, আমরা শুধুমাত্র তার থেকে 10 টাকা বেশি নিচ্ছে। ঠাকুরের কৃপায় আমরা সামনে একদম সিট পেয়ে গেছি, একদম সামনে। এখান থেকে যে কি সুন্দর লাগছিল দেখতে সবকিছু। মাঝে একটা ভালো জিনিস দেখলাম, যারা টিকিট করতে পারছে না অর্থাৎ পাশে উঠে যাচ্ছে, তারা কিন্তু এই মাঝ পথে এসেও এখানে টিকিট করতে পারে। এবং এখানে দেখবে যে প্রচুর বাস পরপর ধরে নাও দাঁড়িয়ে আছে। যে তিরুপতি বালাজির মন্দিরে যাওয়ার পরে ওখানে তো আরো দর্শনের জায়গা আছে, সেখানে আরো অনেক কিছু দেখলাম, তাহলে এমনটা হতে পারে যে 2 দিন বা 3 দিন সময় লেগে গেল ওখানে দেখতে পেলে। যে আমি যদি রিটার্নের টিকিট করি তাহলে সেটার ভ্যালিডিটি থাকে 3 দিন পর্যন্ত। প্রবেশদ্বারেই ভক্তদের স্বাগত জানাচ্ছেন স্বয়ং গরুড়দেব। অবশেষে পৌঁছে গেলাম ফাইনাল চেক পয়েন্টে। তবে এখানে শেষ নয়, প্রভুর দর্শন এখনো কিছুটা পথ চলা বাকি। পাহাড়ের একদম উঁচুতে আমরা এখন আছি, নিচের সব ঘরবাড়ি আজ মেঘের কাছাকাছি। সামনে আর কয়েকটা বাঁক পেরোলেই অবশেষ মূল মন্দিরে পৌঁছে যাব, কাটবে পথের রেশ। বালাজি মন্দির প্রাঙ্গণে ভাই অবশেষে এলাম চলে। অপূর্ব এক দৃশ্য দেখে মন যে আমার গলে, চারিপাশের এই সৌন্দর্য চিত্ত করে আপ্লুত। 24 ঘন্টা জলে প্রদীপ, এক মহিমা অদ্ভুত। মন্দিরের এই রূপ দেখে জুড়িয়ে গেল প্রাণ, নিমেষেই সব ক্লান্তি আজ ঘটলো অবসান। দুইটা ছবি তুলবো এখানে, দাঁড়াও। মন্দির সংলগ্ন এই সরোবর স্বামী পুষ্করিণী তার নাম। দর্শনের আগে ডুব দিয়ে সার্থক কর ধাম। পাপ ধুয়ে সব পবিত্র হয়, কাটে মনের গ্লানি। শুদ্ধ হয়ে ভক্তরা সব দর্শন পায় যা। মূল মন্দিরের আশেপাশে আরও বেশ কিছু দর্শনীয় মন্দির রয়েছে, যেখানে থাকা খাওয়ার জন্য হোটেলের অভাব নেই। বাসস্ট্যান্ডে দিনে 3 বার বিনামূল্যে অন্ন প্রসাদ বিতরণ করা হয়, যা আপনারা গ্রহণ করতে পারেন। এছাড়া যাত্রীদের সুবিধার্থে আশেপাশে পর্যাপ্ত ফ্রি শৌচাগারের ব্যবস্থা রয়েছে। বাসস্ট্যান্ড থেকে ছোট গাড়ি ভাড়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম তিরুমালার বাকি দর্শনীয় স্থানগুলো দেখতে। তবে গাড়ি ভাড়ার ক্ষেত্রে অবশ্যই দরদাম করে নেবেন, কারণ পর্যটক দেখলে অনেকেই ঠকানোর চেষ্টা করে। এরপর আমরা পৌঁছালাম প্রাকৃতিক এক বিস্ময়, ন্যাচারাল আর্টস অথবা বলতে পারি শিলাথোরাম। প্রায় 25 লক্ষ বছর পুরানো প্রাকৃতিকভাবে তৈরি এই পাথরের খিলালটি সত্যিই দেখার মতো। সুন্দর বাগান আর ময়ূরের ঘেরা এই জায়গাটি পিকনিকের জন্য দারুণ। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এটি খোলা থাকে এবং এখানে বয়স্কদের জন্য হুইল চেয়ারের সুবিধা রয়েছে। এরপরে আমরা দ্বিতীয় যেখানে এলাম সেটার নাম চক্র তীর্থম। পবিত্র চক্র তীর্থম কথিত আছে ভগবান ব্রহ্মার তপস্যার জন্য স্বয়ং বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে পাহাড় কেটে এই জলাশয় সৃষ্টি করেছিলেন। পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণার জল আর পাথরের উপর খোদাই করা চক্ররূপী বিষ্ণুর মূর্তি এই জায়গার প্রধান আকর্ষণ। এরপর আমরা এলাম নারায়ণগিরি শিখরে, সেখানে রয়েছে শ্রীবরী পাদালু। কথিত আছে বৈকুণ্ঠ ত্যাগ করে মর্তে আসার পর ভগবান ভেঙ্কটেশ্বর এখানেই তার প্রথম পা রেখেছিলেন। পাথরের উপর প্রভুর সেই পায়ের ছাপ আজও স্পষ্ট, যা এখন কাজ দিয়ে সংরক্ষণ করা হয়েছে।
প্রায় 300টি সিঁড়ি ভেঙে এখানে পৌঁছতে হয় ঠিকই, কিন্তু এখান থেকে পুরো তিরুমালা পাহাড়ের দৃশ্য এক কথায় অসাধারণ। পাপবিনাশম যাওয়ার পথেই পড়বে এই রেণুগোপাল স্বামী মন্দির। মেইন মন্দির থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে বাসিয়াতে কৃষ্ণের রূপ আর মন্দিরের শান্ত পরিবেশ জাস্ট অসাধারণ। ভিড়ভাড়টা কম, তাই মন দিয়ে দর্শন করা যায়, এটা ভুল কথা। মন্দিরে আসার জন্য 5 টাকা করে টিকিট করতে হচ্ছে, কিন্তু আসার পরে দেখলাম বহুত বড় লাইন, যে লাইনের এখন পাস করে যাওয়াটা একটু মুশকিল। আর এখানে মোটামুটি 1 ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, তারপর ঠাকুর দর্শন। लाइफ में एक बार लाइफ में एक बार बार लगाने का नहीं रहता है। एक बार लगाओ, बाल झड़ना, टूटना, डांडरा, खुजली, कोंडा पूरा स्टार्ट होएगा। जैसे लंबा है 6 मंथ लगाए ऐसे लंबा आएगा। এরপর আমরা এলাম প্রকৃতির কোলে লুকিয়ে থাকা পবিত্র আকাশগঙ্গা তীর্থে। পাহাড়ের গা বেয়ে নেমে আসা এই জলধারা নাকি স্বয়ং ভগবান ভেঙ্কটেশ্বরে চরণ স্পর্শ করে মরতে আসে। চারপাশে সবুজ আর পাথুরে পাহাড়ের এক অদ্ভুত শান্তি বিরাজ করছে এখানে। সারা বছরেই এই ঝর্ণায় জল থাকে, ভক্তরা বিশ্বাস করেন এই পবিত্র বাড়িধারায় স্নান করলেই ধুয়ে যায় সব পাপ। তিরুপতি এলে এই স্বর্গীয় দৃশ্য মিস করবেন না। हल्दी चंदन सैंडल भैया ये वाला तुलसी चंदन दोनों मिक्सिंग। এখন কি 2 মুখী 5 মুখী এসব 5 মুখী তো। গাইস, ওই পাশে রয়েছে ড্যাম, আর ড্যামের অবশ্য জল ছাড়েনি, আর ব্রিজে আমাদের তো যাওয়ার সুযোগ দেয়নি। আর এই দিকে দেখো ঝর্ণার মতো জল পড়ছে। কথিত আছে এখানে স্নান করলে নাকি পবিত্র হয়, যত পাপ আছে ধুয়ে যায়। প্রাইস কৃষ্ণকে প্রাইস 30,000। এখানে নারকেলের তেল দিতে হবে, তেল দেওয়ার পরে 2-3 দিন রেখে দিয়ে তারপরে তেল লাগাতে হবে। হিন্দিতে এখানে লেখা আছে শ্রী জাপালি হনুমানজি কা মন্দির। এটা পুরো পাহাড়, এর উপরে আরও, আর এইদিকে পুরো পাহাড়ের উপরে মোটামুটি অনেকগুলো পাহাড়, অনেকগুলো ঠাকুর দেখলাম। আর এখানে হনুমানজির মন্দিরে এখানে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি, বসার জায়গা আছে, সবাই এখানে ছোট ছোট পাথরের টিলা করেছে প্রত্যেকে, জানি না কেন কেন করে মানুষ, সেটা একটু কমেন্টে যদি জানাতে পারো। আর তোমরা কে কে করেছো সেটাও একটু জানিও। ভাইয়া इसको क्या बोलते हैं? 40 रुपीस 40 रुपीस 40 रुपीज क्या बोलते हैं, क्या बोलते हैं? ये बोलते हैं 40 रुपीस भैया গ্রেপ। हाँ এরপরেও পাহাড়, মোটামুটি এরপরে কত দূর আছে, যতদূর দেখতে পাচ্ছি 100 ফুটের মতো উচ্চতা। তারপরে তার উপরে হয়তো থাকতে পারে, কারণ অত দূর তো চোখ পৌঁছাচ্ছে না। এই যে একজন, আর এই পাশে আরেকজন বসে আছে ওই মাথায়। বন কেমন হতে পারে সেটা অনুভব করছে। আর এইখানে দেখো একটু নীরবতার সঙ্গে দেখলে ঝিঝি পোকার যে আওয়াজটা, পারফেক্ট আওয়াজ, সেটা কিন্তু এখান থেকে শোনা যায়। হনুমান মন্দিরের পথে প্রাকৃতিক এই অদ্ভুত লড়াই দেখে অবাক হলাম। দেখুন, কঠিন পাথর পুরো প্রাণের টানে শিকড় কিভাবে নিজের পথ করে নিয়েছে। সময় যুগের পরিবর্তনে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে আসলে বোঝা যায় সুন্দর কিন্তু মহাভারতে কেমন বন ছিল অথবা তপবন, এগুলো বন কেন বলা হয়, এগুলো যথেষ্ট আইডিয়া নেওয়া যায়। এখানে ঝিঝি পোকার ডাক, নিস্তব্ধতা, এখানে পুরোপুরি ফরেস্ট এরিয়া,
যদিও জঙ্গলে বাঘ টাক সব কিছুই আছে, কিন্তু সিকিউরিটি আছে মানুষের কাছে। প্রায় 10 মিনিট হাঁটার পর আমরা হনুমানজির মন্দিরে চলে এসেছি। এখানে ছোট্ট একটা পুকুরের মতো রয়েছে, মনে হয় স্নান করার ব্যবস্থা নেই বা স্নান করে না। ছোট্ট ছোট্ট হনুমান, তার সঙ্গে বড় বড় আস্তে আস্তে। অনেকটা ঢালু রাস্তা এখানে, এখানে অনেকটা উঁচু। তার মানে হনুমান মন্দির কতটা উঁচু হবে কল্পনা করো, এইভাবে এইভাবে উঁচু হয়ে চলে গেছে। যখন ইচ্ছা হবে ছাড়বে, এখানে গেট থাকে। এই যে এই ছোটো ছোটো দুটো দেখছো না, এই দুটো গেট ছোটো ছোটো। তাহলে ওখান থেকে জল আপনা আপনি বেরোবে মেন গেট দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে সব ঘোরাঘুরি শেষ, এবার আমাদের গন্তব্য মূল মন্দিরের প্রভুর দর্শন। তবে নিয়ম মেনে ফোনটা গেটেই জমা দিতে হলো, কারণ ভেতরে ফোন একদম নিষিদ্ধ। অবশেষে ফিট ঠেলে যখন প্রভুর দর্শন পেলাম, সত্যি বলছি সে অলৌকিক অনুভূতি কোনো তুলনা হয় না। ঘুরে এসে একটু ঘুমের প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমরা দেখলাম সিসিটিভি ক্যামেরা। হ্যাঁ, সেখানে হচ্ছে কি বলতো, সেই রথযাত্রা যেটা আমরা ভিডিওর একদম প্রথমে দেখেছি, একদম প্রথমে মনে আছে, সেই রথ সাজিয়ে সেখান থেকে যাত্রা হচ্ছিল। তার মোটামুটি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো ফুটেজ সরাসরি এখানে দেখাচ্ছিল। কতগুলো এরকম থাকার জায়গা বুঝিস, প্রচুর প্রচুর। ওকে, সহজ সরল কথা বলি, যদি কম্বল থাকে তাহলে অবশ্যই নিয়ে যাবে, কারণ পাহাড়ের উপর এত ঠান্ডা হবে এই সময়টা আমরা কল্পনা করতে পারিনি। এ কারণে আমরা বেরিয়ে এসেছি মোটামুটি অনেকটা টাইম থাকতে থাকতে দেখলাম হ্যাঁ বাস চালু হয়ে গেছে। যাই হোক, খুব দ্রুত আমরা চলে এসেছি, কারণ এখন আমাদের যেতে হবে। বন্ধুরা, রাত প্রায় 3টে বাজতে আছে আর আমরা বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। এর পিছনে কারণ আমরা অবশ্য ঘুমানোর জন্য জায়গা পেয়েছিলাম, কিন্তু পাহাড়ের উপরে এখানে এতটা ঠান্ডা যে মোটামুটি ভিতর থেকে কেঁপে উঠছে। আর মোটামুটি ঠাকুর দর্শন করার পরে চটি চপ্পল যার যেখানে রাখা থাকবে সেগুলো পেয়ে যাবে এক। আর দ্বিতীয়ত ফোন তোমাদের যেখানে যে কাউন্টার লেখা থাকবে, আমাদের যেমন কাউন্টার 7 ব্যাক 4 এরকম লেখা ছিল, তো মোটামুটি আমাদের 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে আমরা ঠাকুর দেখতে পেয়েছিলাম। আর সে কোথায় গিয়ে আমাদের দাঁড়াতে হয়েছিল সে ব্যাপারটাও রয়েছে। আর চলো দেখি, আর এখন তো আমাকে যেতেই হবে, কারণ এই ঠান্ডার মধ্যে এইভাবে থাকাটা কোনোভাবেই শোভনীয় নয়। মানে এতটা পরিমাণে বাতাস এখানে, আর যেখানে শুয়ে পড়ি সেখানে মনে হয় যেন ঠান্ডা, পুরো ঠান্ডায় জাকিয়ে যাচ্ছে। আর এইদিকে অনেকগুলো বাস ছেড়ে দিয়েছে, নন এসির বাস ছেড়ে দিয়েছে, আমাদের এসি বাস টিকিট করা আছে। তো ভাবলাম ওর মধ্যে থাকলে হয়তো বাতাসটা আরও একটু কম লাগবে। এখানে যে প্রচণ্ড পরিমাণে বাতাস, আর এসির ওই কামরাগুলো অফ করে রাখলে সে বাতাসটা লাগার সম্ভাবনা নেই। একটু পিছনে পিছনে বসবো, এছাড়া তো কিছু করার নেই। আর হয়তো পুরো ডিটেলস তোমরা পেয়ে গেছো, এরপরে কতটুকু কি আমি করতে পারবো জানি না, তারপরেও যতটা ডিটেলস আমি দিতে পারবো দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের আরও যদি ডিটেলসের কোনো তথ্য জানতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো। আর ভিডিওটা কেমন লাগলো লাইক করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।